বাঙালির যে সুদূর অতীত এবং সেখানে আমাদের যে ইতিহাস, আমাদের একটা ধ্রুপদী ইতিহাস আছে এবং ভারতে সাম্প্রতিককালে ধ্রুপদী ভাষা নিয়ে একটা বিশেষ রাজনীতি হয়েছে। আমি সে বিষয়টা আসবো। আমাদের এই সেশনে দুজন বক্তা আছেন যারা আসতে পারবে না, কিন্তু পেপার পাঠিয়ে দিয়েছেন, তাদের পেপারটা আমরা করে দেবো। আর এছাড়া চর্যাপদের ওপরে আমাকে অনুজা বলে রেখেছিল কিছু বলবে। আর আমাদের বিনোদ স্পিকার তো রয়েছেন। আর উড়িষ্যা থেকে একটা বিশেষ সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে, সে বিষয়ে বহির্ভূত একটা বক্তব্য আছে। আমি ভারতের ধ্রুপদী ভাষার রাজনীতি এই বিষয়টা নিয়ে কিছু বলবো। তো আমি সোমনাথ থেকেই শুরু করবো। সোমনাথ বলার পরে তারপরে আমরা বক্তব্যগুলো আর কি রাখবো। তো সোমনাথ, ওভার টু সোমনাথ। নমস্কার, শুভ অপরাহ্ন। সপ্তদিনার সকল স্বেচ্ছাসেবক এবং আগত প্রতিনিধিদের আমার কৃতজ্ঞতা এবং শুভকামনা। আমার স্থানীয় তিনি এরকম একটা বিশেষ গুরুগম্ভীর আলোচনার জন্য আমাকে বেছেছেন, এটা তো আমি তার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। কিন্তু আমি জানি না কতটুকু কি বলতে পারবো বা কিছু। আমি এটা কোনো লেকচার বা কোনো বক্তৃতার ভঙ্গিমায় বলবো না। যেটা বিষয়টা হচ্ছে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি, মানে অল বাংলা ভাষা আর বাঙালির আত্মপরিচয়ের সন্ধানে আমাদের আজকের যে লোগোটা সপ্তদিনার, সেই বাঙালির আত্মপরিচয়ের জায়গাগুলো কোথায় আছে। আমরা পূর্ব সত্রে যে আলোচনাগুলো শুনেছি সবই জাতীয়তাবাদী সপক্ষে, জাতীয়তাবাদ এবং জাতীয়তাবাদী আন্দোলনের নিয়ে যে লেখাগুলো, বিশেষত পেশাদি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলেন এবং সেখানে উনি একটি কথা বলেছেন যেটা আমার খুব পছন্দ হয়েছে। এই কথাটা যে উনি বলছেন যে বাংলা ভাষা সাহিত্য নিয়ে যা হয়েছে সেটা নিয়ে এখানে আলোচনা করার বা আলোচনা করে বাংলা ভাষার মর্যাদা বা তার ধ্রুপদী মর্যাদাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে নতুন আরো গবেষণা, যেই গবেষণায় আমরা আমাদের প্রাচীন ইতিহাসটাকে তুলে ধরতে পারবো। আমি এখানে এরকমই কতগুলো বিষয় আলোচনা করবো। চর্যাপদ নিয়ে বলার মতো ধৃষ্টতা আমার নেই, কারণ চর্যাপদ নিয়ে আমাদের অগ্রজ প্রতিম সারস্বত অগ্রজরা যারা ছিলেন, সুকুমার সেন, সুনীতি চট্টোপাধ্যায় থেকে শুরু করে তারও পরবর্তীকালে প্রবোধচন্দ্র বাগচি, শশীভূষণ দাশগুপ্ত এবং অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, এরা যা বলে গেছেন এরপরে আর কোনো কথা হয় না। এরপরে এখন প্রশ্ন হচ্ছে এই যে ধ্রুপদী ভাষা নিয়ে যে রাজনীতি হচ্ছে সেটা সম্পূর্ণ আলাদা, গণতন্ত্রের অধিকার, রাজনীতি সেটা আলাদা। সেখানে কেন ওড়িয়ারা চর্যাপদকে বা চর্চার পুরো সাহিত্য পরিবারটাকে নিজের করে নিল এবং বাঙালিরা সেখানে কেউ কিছু বললো না। এবং আমি এই মঞ্চে দাঁড়িয়ে, এই মঞ্চে বসে একটা কথা গর্বের সঙ্গে বলতে পারি, মানে আমার তাতে আমি কোনো আপত্তি করছি না। আমাদের পশ্চিমবঙ্গের সবকটা বিশ্ববিদ্যালয় বঙ্গভাষা ও সাহিত্য বিভাগ আছে এবং সেই সঙ্গে সঙ্গে ওরিয়েন্টাল স্টাডি, যদিও কোনো ওরিয়েন্টাল ইনস্টিটিউট আমাদের পশ্চিমবঙ্গে এখনো গড়ে ওঠেনি, সব জায়গায় আছে। বরোদা ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট পুনে, ভান্ডারকর ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট চেন্নাই, আডেয়ার ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট। পশ্চিমবঙ্গে বাংলা ভাষা তথা পশ্চিমবঙ্গ তো খালি বাংলা ভাষার পীঠস্থান হিসেবে বলবো না, সেখানে সংস্কৃত ভাষার চর্চা সেই শুধু পাল যুগ থেকে, সেন যুগ থেকে শুরু করে একদম পরবর্তীকালের একদম হালে একদম পোস্ট ইন্ডিপেন্ডেন্ট সংস্কৃত লিটারেচার বা পালি বা প্রাকৃতিক লিটারেচার এতটাই ফ্লারিশ করেছে, কিন্তু অদ্যাবধি পশ্চিমবঙ্গে কোনো ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট গড়ে ওঠেনি। এটাও একটা আপত্তির জায়গা যে এটা নিয়েও হয়তো বা কোনো রাজনীতি হচ্ছে। সমস্ত রাজ্য তার নিজের ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট খুলে ফেলেছে, স্কুল অফ ওরিয়েন্টাল স্টাডিজ করেছে, পশ্চিমবঙ্গ কিন্তু সে ব্যাপারে এগোচ্ছে না। এবং আমাদের মাস্টারমশাইরা, আমি শ্রদ্ধেয় সুভদ্র কুমার সেনের নাম বলবো, উনি আমার মাস্টারমশাই ছিলেন, আমরা ওনার কাছে ভাষাতত্ত্ব পড়েছি কলকাতা বিশ্ববিদ্যালয়ে। উনি বলতেন যে ওনার বাবার কথা বলতেন, মানে আমাদের আরো পরম গুরু আর কি, আমাদের পরম শ্রদ্ধেয় সুকুমার সেনের কথা বলতেন যে এই ভাষাতত্ত্ব নিয়ে এত চর্চা হচ্ছে, বিভিন্ন দিকে সাহিত্য সমালোচনা হচ্ছে, হ্যাঁ ওরিয়েন্টাল স্টাডিজ, তা এই ওরিয়েন্টাল স্টাডিজের কোনো সেন্টার আমাদের এখানে গড়ে উঠছে না। এটা উনি 2002 সালে 3 সালে যখন আমাদেরকে বলেছেন, আজকে 2015 সালেও আমরা ওনার
সুযোগ্য ছাত্র হিসেবে যদি নিজেদেরকে দাবি করতে পারি, আমাকেও ঠিক একই কথাটা বলতে হচ্ছে। এবং আমি এটাও বলবো যে আগামী আরো 10 বছর বাদেও সবাই এই কথাটাই বলবে। কোনো ওরিয়েন্টাল স্টাডি সেন্টার কিন্তু আমাদের এখানে তৈরি হচ্ছে না, যার জন্য কোনো ধ্রুপদী ভাষার মর্যাদা রক্ষার জন্য যে একটা আন্দোলন বা জনমত করার যে একটা প্রচেষ্টা দরকার, সেই প্রচেষ্টাটা কোথা থেকে হবে? এই হিসেবে সপ্তদিঘা আমরা যেটা সবাই এখন মিলিত হয়েছি, এটা একটা খুব কংক্রিট একটা স্টেজ বলা যায়, যেখান থেকে আমরা আমাদের জনমতের একটা প্রাথমিক সোপান, যেটাকে বলে প্রাথমিক সিঁড়ি, আমরা অন্তত এক ধাপ এগোতে পারি। এখানে কতগুলো বিষয় আমি এখানে বলবো, যেমন হচ্ছে এই বাংলা ভাষার ধ্রুপদী মর্যাদা। বাংলা ভাষা এখন চর্যার ভাষা, চর্যাপদকে বাংলা সাহিত্যের আদিমতম নিদর্শন হিসেবে যে বলা হচ্ছে, বলেছেন আমাদের সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার অরিজিনাল ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে, এবং তারও পরবর্তীকালে সেই বইকে যারা সমালোচনা করেছেন তারাও বারবার একই কথা বলেছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে উড়িয়া সাহিত্যের, আমরা যদি উড়িয়া সাহিত্যটাকে কেউ দেখে, আমি জানি না এখানে উড়িয়া সাহিত্যের লিটারেচার পড়েছেন নাকি, তার হিস্ট্রি অফ উড়িয়া লিটারেচার, সেখানে আমরা দেখবো তারা যেমন চর্যাকে দাবি করছে না তাদের প্রাচীন ভাষা হিসেবে, এবং প্রাচীন যেমন ওড়িয়া থেকে চর্যার ভাষা যেটা অপভ্রংশ বা মাগধী অপভ্রংশ, সেই থেকেই ওড়িয়া এসছে। একই কথা তো আমরাও বলবো, মাগধী অপভ্রংশ থেকে বাংলাও এসছে, আমরা যারা ভাষাতত্ত্বের লোক তারা সবাই জানে। একই কথা অসমীয়ারাও বলবে, কারণ বঙ্গ অসমীয়া এটা আমাদের ইমিডিয়েট বাংলা। আমরা এখন যে বাংলা ভাষা, আমি যে বাংলা ভাষায় কথা বলছি, আজ থেকে ঠিক 300-350 বছর আগে এই বাংলা ভাষাটা ছিল না, এখানে মিডিয়েভাল বেঙ্গলি ছিল, মধ্যযুগীয় বাংলা। সেই মধ্যযুগীয় বাংলারও আগে যেটা ছিল, এইটাকে তাহলে কি বলা হবে? হ্যাঁ, এখানে প্রোটো বেঙ্গলি বলে সুকুমার সেন বা শশীভূষণ দাশগুপ্ত, প্রবোধচন্দ্র বাগচি, এরা প্রোটো বেঙ্গলি বলে একটা ভাষার কথা বলেছেন, এবং প্রোটো বেঙ্গলি স্ক্রিপ্টও বলেছেন। পরবর্তীকালে অবশ্য গবেষণা দেখা যাচ্ছে প্রোটো বেঙ্গলি স্ক্রিপ্টটা হয়তো হবে না, সেটা গৌড়ী স্ক্রিপ্ট হবে, গৌড়ী লিপি হবে। এটা যেখানে ইতিহাসের অনেকে আছেন তারা জানেন যে আমাদের লিপির বিবর্তন যদি আমরা দেখি, একদম সে অশোক ব্রাহ্মী থেকে শুরু হয়ে খ্রিস্টপূর্ব 3য় শতক, 3rd সেঞ্চুরি বিসি থেকে 2nd সেঞ্চুরি বিসি, অশোক ব্রাহ্মী থেকে শুরু হয়ে তারপরে একে একে শক ব্রাহ্মী, কুষাণ ব্রাহ্মী, প্রি-গুপ্ত ব্রাহ্মী, গুপ্ত ব্রাহ্মী, পোস্ট-গুপ্ত ব্রাহ্মী, কুটিল বা সিদ্ধ মাতৃকা থেকে যখন আমাদের ইস্টার্ন আর ওয়েস্টার্ন ডেভেলপমেন্টটা হয়েছে, ইস্টার্ন ডেভেলপমেন্টে কিন্তু আমরা নেওয়ারি আর গৌড়িকেই পাই। হ্যাঁ, নেওয়ারি আর গৌড়ি, নেওয়ারিতে চলে গেছে নেওয়ার প্রদেশ, এখন যেটাকে নেপাল বলা হচ্ছে, যেখানে আমরা চর্যাপদের প্রথম পুঁথি পাই। হ্যাঁ, ওই পুঁথিটা কিন্তু লেখা ছিল নেওয়ারি লিপিতে। তখন ওরা বলছেন যে ওখানে যখন নেপাল দরবার লাইব্রেরি থেকে অর্থশাস্ত্রী শাস্ত্রী আনছেন, তখন ওরা ক্যাটালগ হয়েছিল যে এটা নেপালি লিপিতে এবং নেপালি ভাষা। কিন্তু তা তো একদমই না, পরবর্তীকালে ভাষাটা আবিষ্কার করা হয়েছে, এবং ভাষাতাত্ত্বিক দিক থেকে তার বিচার বিশ্লেষণ করে তারা বলেছেন এটা হচ্ছে মাগধী অপভ্রংশ থেকে তৈরি, মাগধী অপভ্রংশ ভাষা। আর লিপি হিসেবে এটাকে নেওয়ারি লিপি বলা হয়েছে। এই নেওয়ারির পরবর্তী ডেভেলপমেন্টে আমরা গৌড়ী লিপিকে পাই। আমরা যদি পাল বা সেন যুগের কোনো ইনস্ক্রিপশন দেখি, পাল সেন ইনস্ক্রিপশন, উমাপতি ধর দেওপাড়া প্রশস্তি বা যেগুলো, সেগুলোর বেশিরভাগ লিপি হচ্ছে সিদ্ধ মাতৃকা। আমাদের যত এনশিয়েন্ট ইনস্ক্রিপশন ইন বেঙ্গল, আমাদের কর্পাস অফ বেঙ্গল ইনস্ক্রিপশন, আমাদের ওই রমানঞ্জন মুখোপাধ্যায়ের বই আছে, তাছাড়া ডিসি সরকার তো আছে সিলেক্ট ইনস্ক্রিপশন, সেগুলো যদি আমরা দেখি বা বুলার, সেখানে আমরা দেখবো ওরা প্রত্যেকেই কিন্তু পাল আর সেন ইনস্ক্রিপশনগুলো সবই সিদ্ধ মাতৃকা স্ক্রিপ্ট বলে গেছে। প্রশ্ন হচ্ছে, পাল সেন যুগের ইনস্ক্রিপশনগুলো সিদ্ধ মাতৃকায় লেখা হয়েছে ঠিকই, কিন্তু সেই সময়কার যে রচনাগুলো, লিখিত উপাদান যেগুলো পাওয়া যাচ্ছে, যেগুলো হাতে তৈরি, হাতে লেখা কাগজে, মানে হয় তালপাতা বা তুলট কাগজের উপরে যেটা ম্যানুস্ক্রিপ্ট আমরা পাচ্ছি, সেই ম্যানুস্ক্রিপ্টগুলো তো সিদ্ধ মাতৃকাতে লেখা হয়নি। সিদ্ধ মাতৃকাগুলো পরবর্তীকালে গবেষণার পরে জানা গেছে ওগুলো গৌড়ী লিপি। গৌড়ী লিপির বিবর্তন যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো ওটা হচ্ছে 1000 থেকে 1200 শতক পর্যন্ত, এবং লেট 13th সেঞ্চুরি। এরপরে গৌড়ী লিপি আর পাওয়া যায় না, তারপরেই আমরা একদম মধ্যযুগীয় বাংলা লিপি পাচ্ছি। মধ্যযুগীয় বাংলা লিপিটার আবার অনেকগুলো আমরা রিসেনশন পেয়ে যাই বা কিছু, যেমন আমরা একটা পাচ্ছি হচ্ছে, যদি একদম প্রি বৈষ্ণব সাহিত্যগুলো দেখি, প্রি বৈষ্ণব ম্যানুস্ক্রিপ্টগুলো দেখি, যে কোনো লাইব্রেরিতে, আমি লাইব্রেরির নামগুলো সব বলে দেবো, সেখানে গিয়ে আমরা যদি ম্যানুস্ক্রিপ্টগুলো দেখি, সেখানে দেখবো ওই একই মধ্যযুগীয় বাংলার একটা পুরনো ছাপ রয়েছে। আবার যদি পোস্ট বৈষ্ণব, যেমন 16th-17th সেঞ্চুরির কোনো ম্যানুস্ক্রিপ্ট দেখি, বা অনুবাদ সাহিত্যগুলো পরবর্তীকালে যেগুলো হয়েছে রামায়ণ মহাভারত, বা মহাভারতের অনেকগুলো সংস্করণ, ছুটিখানি পড়া বলি বা এরকম, তার যত পুঁথি আমরা পাচ্ছি যেগুলো 16th বা 17th সেঞ্চুরি, সেই লিপিটা আবার আরেকটু আধুনিক হয়েছে, মানে মধ্যযুগীয় বাংলাটাকেও আবার দুটো ফেজে ওরা ভাগ করছেন। আর তারপরে তো আমাদের এখনকার বাংলা।
এবারে প্রশ্নটা এখান থেকেই আসছে, এই যে গৌড়ী লিপি, হ্যাঁ, নামকরণ, লিপির নামকরণ গুলো বড় অদ্ভুত। যেমন এই অশোক ব্রাহ্মী লিপি, হ্যাঁ, আমরা জানি সবাই জেমস প্রিন্সেপ এবং আরো কানিংহাম এরা মিলে আবিষ্কার করেন। লিপির নাম ব্রাহ্মী হলো কেন, এটাও তো একটা ব্যাপার। লিপির নাম ব্রাহ্মী হলো মানে ওখানে কিন্তু কেউ লিখে দেয়নি, অশোকের ইনস্ক্রিপশন আমরা যেখানে পাচ্ছি সারা ভারতে কোনো জায়গায় নিচে লেখা নেই যে এটা হচ্ছে ব্রাহ্মী লিপিতে লেখা হলো, ঠিক আছে। যখন জেমস প্রিন্সেপ বা কানিংহাম এই লিপি আবিষ্কার করলেন, ইনস্ক্রিপশন গুলো আবিষ্কার করলেন, তখন তারা এই লিপির নাম দিলেন ব্রাহ্মী। নাম বললেন এটা অশোককালীন ব্রাহ্মী, দ্যাট ইজ মৌর্য ব্রাহ্মী। এরকম ব্রাহ্মীরই আবার অনেকগুলো ভাগ আছে, অশোক ব্রাহ্মী, শক ব্রাহ্মী, কুষাণ ব্রাহ্মী, গুপ্ত ব্রাহ্মী, গুপ্ত ব্রাহ্মী, পোস্ট গুপ্ত ব্রাহ্মী, আর আবার সাধারণ ব্রাহ্মী। এই পুরো লিপির নামকরণটা হচ্ছে আমরা জানি আমাদের প্রত্যেকের একটা বিখ্যাত বৌদ্ধ গ্রন্থ হচ্ছে ললিত বিস্তর। ললিত বিস্তরের কোনো নাম, গ্রন্থকারের নাম অ্যানোনিমাস পাওয়া যায় না এখনো পর্যন্ত, টিল ডেট। মানে ভবিষ্যতে কোনো একটা ম্যানুস্ক্রিপ্ট পাওয়া গেলে তুরফান এক্সকাভেশনে প্রথম ওই ললিত বিস্তর পাওয়া যায়, খণ্ডিত একটি পুঁথি। এবং সেই পুঁথি থেকে জানা যায় যে ওখানকার একটি চ্যাপ্টারের নাম, অধ্যায়ের নাম হচ্ছে ললিত বিস্তরে, সেটা হচ্ছে লিপিশালা অধ্যায়, লিপিশালা বিবর্তন। এখানে গৌতম বুদ্ধের পুরো জীবনী বর্ণনা করা হয়েছে। তো গৌতম বুদ্ধকে যখন লিপি শেখানো হতো তার একটা আলাদা চ্যাপ্টার, এবং সেখানে 64টা লিপির কথা বলা হয়েছে। এই 64টা লিপির মধ্যে প্রথম লিপি হচ্ছে ব্রাহ্মী। ব্রাহ্মী, খরষ্টি, বুন, কিরাত, চীন, এই করে 64টা লিপির কথা বলা আছে। এর মধ্যে যেহেতু প্রথম লিপিটা ব্রাহ্মী, ওই জন্য জেমস প্রিন্সেপ বা কানিংহাম বা আরো অন্যান্য যারা ওই অশোক ইনস্ক্রিপশন আবিষ্কার করলেন, তারা তখন এর নাম দিলেন হচ্ছে এটা হচ্ছে তাহলে ব্রাহ্মী লিপি, এটাকে অশোককালীন ব্রাহ্মী বলতে হবে। এইভাবে লিপির বিবর্তন দিয়ে যদি আমরা দেখি, এবার নেওয়ার, নেপালের প্রাচীন নাম ছিল নেওয়ার প্রদেশ। সেখানকার এখনো যদি আমরা নেপালে যাই, লুম্বিনী বলে একটি জায়গা আছে, কুশনগর থেকে একটু উপরের দিকে যেতে হয়, যেটা গোরখপুর সোনালী বর্ডার। ওই উনি বলছিলেন আমাদের বিনায়ক গঙ্গোপাধ্যায়, উনি সেনগুপ্ত, বিনায়ক সেনগুপ্ত, উনি বলছিলেন গোরখপুর কুশনগরের কথা। সেখানে আমরা লুম্বিনী এখনো লুম্বিনী খুব বিখ্যাত জায়গা, গৌতম বুদ্ধের জন্মস্থান হিসেবে। ওখানকার মিউজিয়াম আমরা দেখতে পাই একটা ম্যানুস্ক্রিপ্ট আছে, যে ম্যানুস্ক্রিপ্টে একদম পরিষ্কার করে বলা আছে যে এটা হচ্ছে নেওয়ারি ভাষা এবং নেওয়ারি লিপি, হ্যাঁ। এবং এই নেওয়ারি লিপি পরবর্তীকালে প্রচুর ম্যানুস্ক্রিপ্ট আমরা পাই, এবং নেওয়ারি লিপির ম্যানুস্ক্রিপ্ট আমাদের পশ্চিমবঙ্গ এখনো অনেক লাইব্রেরিতে অত্যন্ত সুরক্ষিতভাবে আছে। তার মানে এই নেওয়ারি লিপির সময়কাল হচ্ছে 900 থেকে 1100 শতক, একদম ফার্স্ট ফেজ অফ 900 থেকে 1100 শতকের মাঝামাঝি সময়। একই সময়ে গৌড়ী লিপি ফ্লারিশ করেছে। আবার ভাবুন, ওই সময় কিন্তু চর্যাপদের সময়কাল বলা হচ্ছে, চর্যার সময়কাল কিন্তু ওই সময়টাই 900 থেকে 1100 শতকের মাঝামাঝি। বিভিন্ন সিদ্ধাচার্যরা ওরকম ধরনের গ্রন্থ লিখে গেছে। এবার প্রশ্নটা আসল জায়গায় হচ্ছে, চর্যাটাকেই কেন আমি হাইলাইট করছি বারবার করে? ওড়িয়ারা, আমি ওড়িয়াদের কোনো অবমাননা করে কথাটা বলছি না, ওরা যে ধ্রুপদী ভাষার মর্যাদা পেল খুব ভালো কথা, চর্যাকে ওরা নিজেদের ভাষা বলে নিল। কিন্তু ওদের সাহিত্যটা আপনারা এখনই উইকিপিডিয়া খুলে দেখতে পারেন, 9ম থেকে 11শে চর্যা, তো তারপরে কিন্তু 400-500 বছর ওদের কোনো সাহিত্য নেই, কোনো সাহিত্য নেই ওদের 400-500 বছর। কিন্তু আমাদের সাহিত্যের ইতিহাস দেখুন, চর্যাকে অবলম্বন করে একটা বিরাট সাহিত্যের ধারা তৈরি হয়ে গেছে। শুধু চর্যাকে অবলম্বন করে কেন বলবো, আমি এখন কতগুলো নাম বলছি, এই পুঁথিগুলো প্রত্যেকটা রংপুর সাহিত্য পরিষদ আর ঢাকা বিশ্ববিদ্যালয় মিউজিয়ামে আছে। এটা ক্যাটালগ হচ্ছে যতীন্দ্রমোহন ভট্টাচার্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, বাংলা সাহিত্যের বহু পুরনো। যতীন্দ্রমোহন ভট্টাচার্যের একটা ক্যাটালগ আছে যেটা এশিয়াটিক সোসাইটি পাবলিশ করে। আমি আমার কর্মসূত্রে একসময় ওই এশিয়াটিক সোসাইটিতে দীর্ঘ 3 বছর কাটিয়েছিলাম, তখন আমি এই বিভিন্ন এই ক্যাটালগিং এর কাজগুলো দেখি। সেখানে ওই যতীন্দ্রমোহন ভট্টাচার্যের যে ক্যাটালগ অফ বেঙ্গলি ম্যানুস্ক্রিপ্টস, সেখানে উনি রংপুর সাহিত্য পরিষদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মিউজিয়াম লাইব্রেরি, যেটা ম্যানুস্ক্রিপ্ট লাইব্রেরি, সেখানকার কিছু গুরুত্বপূর্ণ পুঁথির কথা বলেছেন। যেই কথাগুলো যতীন্দ্রমোহন ভট্টাচার্য তো একদম 1960-এর দশকের কথাটা বলেছেন, কিন্তু এই পুঁথিগুলোর কথা হরপ্রসাদ শাস্ত্রী আর পিসি প্রবোধচন্দ্র বাগচিও বলে গেছেন তাদের লেখার মধ্যে। সেগুলো হচ্ছে অদ্বয় বজ্র বলে একজন গ্রন্থকার, তার পুঁথির নাম হচ্ছে, গ্রন্থের নাম হচ্ছে সহজ নামনায় পঞ্জিকা। এর ভাষা কিন্তু মাগধী অপভ্রংশ নয়, এর ভাষা মাগধী অপভ্রংশেরও ঠিক তার পরের স্টেজ, ধরা যায় একদম বাংলার একদম শুরু সন্ধিক্ষণ যেটা। সরহবাদের দোহাকোষ, সরহবাদ আমরা সবাই জানি উনি চর্যাপদের একজন পদকর্তা ছিলেন, কিন্তু ওরা কি শুধুমাত্র ওই পদকর্তা হিসেবে চর্যার গানগুলি লিখেছেন আর কিছু লেখেননি তা তো না। ওনার একটা দোহাকোষ আমরা পাই যেখানে 32টা বিচ্ছিন্ন দোহা আছে।
এই 32টা বিচ্ছিন্ন দোহার ভাষা কিন্তু মাগধী অপভ্রংশ নয়, ঠিক তার পরেরটা, যেইটার সঙ্গে আমাদের